অল্টিটিউড হচ্ছে ৭,৪০৭ ফিট এবং এটাও ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া, ইউনেস্কো ওয়ার্ল্ড। 15 ফিট উচ্চতার মাটির তৈরি মৈত্রেয়ী বুদ্ধা, যাকে এখানকার মানুষজন বলে বুদ্ধা টু কাম বা আগামী দিনের বুদ্ধা। সঙ্গে দেওয়ালে, মনেস্ট্রির দেওয়ালে সুন্দর চিত্র বৈচিত্র্য আছে। গয়া বাড়িতে এসে একটু উঁচু, তিনধারিয়াতে একটু উঁচু। মহানদী কোথায়? কার্শিয়াংয়ে অনেক। এটা হচ্ছে ঘুম স্টেশন, সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন যেটা, সেটা ঘুম, দার্জিলিং এর ঘুম স্টেশন। এর অল্টিটিউড হচ্ছে ৭,৪০৭ ফিট এবং এটাও ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া। তো চলুন সবাই আমার সঙ্গে, আমি ঘুম স্টেশনটা এখন পুরোটা ঘুরে দেখাবো। এটা একটা হেরিটেজ এরিয়া, চলো দেখি। এখন আমরা যারা দার্জিলিং আসি তারা কিন্তু খুব সহজেই চলে আসি। কেউ বা টয় ট্রেনে চড়ে আসে যাদের হাতে সময় থাকে, এমনি গাড়ি করেও কেউ কেউ আসে। খুব সহজেই আমরা চলে আসতে পারি। কলকাতা থেকে প্রায় ১-১.৫ দিনের মধ্যেই আমরা দার্জিলিং পৌঁছে যাই। কিন্তু যখন এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পথ চালু হয়নি, তখন কিন্তু কলকাতা থেকে দার্জিলিং আসতে প্রায় ৫-৬ দিন লেগে যেত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৫-৬ দিন লাগতো। তখন ছিল বাষ্পচালিত ইঞ্জিন। বাষ্পচালিত ইঞ্জিনে এসে ফেরি পরিবর্তন করে তারপরে যে ওপরের পথটা উঠতে হতো, তখন গরুর গাড়ি বা পালকিতে চড়ে আসতে হতো। তখন রেল লাইনও ছিল না, আর এমনি যাতায়াতেরও খুব একটা সুবিধে ছিল না। তারপরে ১৮৭৮ সালে তখনকার ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানির যে একজন এজেন্ট ফ্র্যাঙ্কলিন প্রিস্টেজ, তিনি প্রস্তাব করলেন যে এই ওপরের পথটা একটা রেলওয়ে লাইন দিয়ে জোড়ার জন্য, ন্যারো গেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো এইভাবে ১৮৭৯ খ্রিস্টাব্দে এই রেলপথ স্টার্ট হলো এবং সেটা শেষ হলো ১৮৮১ সালে। ঘুমে এসে ঘুম পর্যন্ত পৌঁছলো লাইনটা, এবং ১৮৮১ সালের ৪ঠা এপ্রিল এই রেল লাইনটা মানে শুরু হলো, স্টার্ট হলো, মানে এই স্টেশনটা খুলে দেওয়া হলো। তখন যাতায়াতের খুবই সুবিধে হলো। এখন তো এনজেপি থেকে এই দার্জিলিং অবধি আসতে এই ট্রেনে, টয় ট্রেনেই লাগে ৫-৬ ঘন্টা। তাছাড়া গাড়িতে ৩-৪ ঘন্টার মধ্যে আসা যায়। এখন সড়ক পথও খুব উন্নত হয়েছে। তো আমি আমার সঙ্গে সঙ্গে আপনারাও ঘুরিয়ে দেখতে থাকুন। এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল তখন। তো ব্রিটিশ আমলে তৈরি হওয়ার জন্য এখনো পর্যন্ত কিন্তু একই রকম আছে, কিছু মেইনটেইন করার পরে। এখানে ব্রিটিশ স্থাপত্যের খুবই অনেক কিছুই দেখা যায়। মানে সব পুরোটাই ব্রিটিশ স্থাপত্যের। আর তখনকার সরকারও কিন্তু মানে ব্রিটিশ গভর্নর যিনি ছিলেন, তিনি কিন্তু খুব সহযোগিতা করেছিলেন এই রেল লাইনটা স্থাপনের জন্য। তারপরে ১৯৯৯ সালের ৫ই ডিসেম্বর এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে এই দার্জিলিং হিমালয়ান রেলপথকে। তো এর মাঝখানে এই রেলওয়ে স্টেশনে, ঘুম স্টেশনে ওয়াশরুম আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে, প্লাস সঙ্গে আছে যেটা একটা মিউজিয়াম। মানে এই মিউজিয়ামটাতে দার্জিলিং হিমালয়ান রেলপথ তৈরির সময় যারা যুক্ত ছিলেন, তার আগে কিভাবে স্টেশনে আসতো, মানে দার্জিলিংয়ে আসতো সবাই, স্টেশন যেদিন প্রথম শুরু হলো তখন কীরকম হলো, তার আগে রাস্তা কীরকম ছিল, যারা কাজ করেছিলেন তাদের ব্যবহৃত জিনিসপত্র, বা প্রথমের দিকে যারা যেসব মানে যে ট্রেনগুলো চালু ছিল সেই সব ট্রেনে কীভাবে চেয়ার টেবিল, মানে চেয়ারগুলো ছিল কীরকম, কাঠের চেয়ার টেয়ার ছিল, সবই কিন্তু এই মিউজিয়ামের মধ্যে রাখা আছে। তো মিউজিয়ামে আসতে হলে টিকিট কাটতে হয়। টিকিট কেটে মিউজিয়ামের উপরে, মানে যে ঘুম স্টেশনের ওপরেই এই ঘুম মিউজিয়ামটা করা আছে। মিউজিয়ামটাও কিন্তু একটা দেখার জিনিস। স্টেশনটা তো ঘুরে ব্রিটিশ স্থাপত্য যেরকম হয়, ছোট্ট টয় ট্রেনের স্টেশন সেই রকমই খুব সুন্দর, ঐতিহাসিক। কিন্তু মিউজিয়ামে এলে অনেক কিছুই দেখা যায়। তখনকার দিনের ব্যবহৃত বিভিন্ন রকমের যারা কাজ করেছে তাদের মধ্যে স্পেশাল কারুর এই যে কাঁটা চামচ খাওয়া ব্যবহার করা, জামা, টাইপরাইটার মেশিন, বিভিন্ন জিনিস সেই সময় যারা মানে যা যা ব্যবহৃত হয়েছিল, বিভিন্ন রকম সার্টিফিকেট, সবই কিছুই আছে। তারপরে মাঝখানের দিকে রাখা আছে লাইনটা কিভাবে আসে, যায়, মানে কিভাবে ওপরের দিকে ওঠে, তারপরে আবার নিচে নেমে আবার দার্জিলিং স্টেশনে যায়, ওই সব কিছুই রাখা আছে। তো মিউজিয়ামটা খুবই দেখার মতো জিনিস। তো আমার সঙ্গে সবাই দেখতে থাকুন মিউজিয়ামটা। খুবই ভালো লাগবে সবার এই মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখতে। একদমই বোর লাগবে না।
আচ্ছা, এই যে একটা ব্রিজের উপর দিয়ে আছে তো এখানে মিক্স গজ ওভার দা মহানন্দা। ও আচ্ছা, মহানন্দার ওইখানে মিক্স গজ। আচ্ছা, সেটা প্রথমেই যে ঢুকে দেখেছিস নমু? এই যে রিভারের প্রতি আছে সেখানে মিক্সড গজ, সেখানে ন্যারো গেজ ব্রড গেজ আছে। হ্যাঁ, না লাইনটা তো দেখিনি না, এটা আছে এখানে এসে জানো। কি মানে আমি না এখন অবাক হচ্ছি, তুমি সামনে ওখানে দাঁড়িয়ে কি করছে? আসার কথা এখানে, তো ওখানে দাঁড়িয়ে আছে। আরে ওইখানেই তো সব চেয়ার টেয়ার পাতা আছে, ওইটাই তো স্টেশন। এটা কি ডিএইচআর ঘুম স্টেশন? ও আগের পুরনো ঘুম স্টেশন। হ্যাঁ, কি আছে এই যে রাস্তাগুলো, বাতাসিয়া লুকটা অনেক জায়গায় দিয়েছে সুন্দর করে। এই যে লাইনটা হাওয়া ঝুলে আছে, এটা দেখলে? হ্যাঁ, ওটা কি বলতো, কিছু তো লেখা নেই। লেখা নেই, ফটোর নিচেই তো লেখা। না না, ওই যে কাঠের এটা চেয়ারগুলো কিরকম করে করা আছে। এখানে ফটোগুলো তুমি ভালো করে দেখো। হ্যাঁ, ফটোগুলো দেখছি। কেন আমি ছবিও তুলছি, আমাকে তোমার সঙ্গে বেকার বকে লাভ নেই, সারাক্ষণ তুমি এইসব করতে আছো। বেড়াতে বেড়ালে আরো বেশি তুমি আরে তুমি একটা আননেসেসারি সময় নষ্ট করো না এখানে জায়গায়, যেখানে আসার কথা না বেড়াতে বেড়াতে আমি তো ইরিটেট হয়ে যাচ্ছি তোমার কারণে। কি ইরিটেট হয়ে যাচ্ছে? এখানে ঘুম মিউজিয়াম আছে, কে জানে এখানেই আছে বলে। ডোম, তুই কি জানতিস এখানেই মিউজিয়াম আছে? তাহলে কি করে জানবো এখানে মিউজিয়াম আছে? এসে তো দেখবে, তুমি তো ওখানে দাঁড়িয়ে আছো। আরে ওখানে দাঁড়িয়ে কোথায়, আমরা তো ওইদিকে ঘুরছি, ওইদিকে বিয়ে করছি, ফটো তুলছি, ভিডিও তুলছি। এই তো তিন ধারিয়া। এটা তাড়াতাড়ি শেষ করো, 12টা বাজতে অন্য এবার অফিস করবে। এইটা হচ্ছে পুরো সেই রেলপথটা, একদম এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত। এটাকে পুরো একটা মডেল তৈরি করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। সুন্দরভাবে দেখে যাতে সবাই বুঝতে পারে যে কিভাবে আমরা উঠছি, কতটা উপরে উঠছি, মাপ দিয়ে কতটা উচ্চতায় উঠছি। আবার ঘুম থেকে আবার দার্জিলিংয়ে কিভাবে নামছি, বাতাসিয়া লুপ থেকে চক্কর দিয়ে পুরোটাই সুন্দর করে 3D মডেল করে এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। ওটা মিউজিয়ামটা দেখার মতো, খুব সুন্দর মিউজিয়ামটা, খুব ভালোই লাগলো। তো ঘুম স্টেশনের পর যে যে জায়গাটার কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপটা তৈরি হয়েছিল মানে একটা বাধ্য হয়ে তৈরি করা হয়েছিল তখন বাতাসিয়া লুপের জায়গাটা, কিন্তু একটা অসাধারণ একটা জায়গা। তো তখন ঘুম স্টেশনের কাছে বাতাসিয়া লুপ, আর দার্জিলিং স্টেশন থেকে ডিস্টেন্স প্রায় 5 কিলোমিটার। তো ওই ঘুম থেকে দার্জিলিং যাওয়ার জন্য ভীষণ খাড়া একটা পথ নামতে হতো। তো সেই পথটা নামার জন্য তখনকার দিনে রেল ইঞ্জিন অতটা সাপোর্ট করতো না, তাই ইঞ্জিনিয়াররা কী করলেন, এই পাহাড় চূড়ায়, এই বাতাসিয়া লুপে পাহাড় চূড়ায় একটা চক্রাকার পথ তৈরি করলেন। পুরো একটা মানে সর্পিল একটা পথ তৈরি করলেন। ঘুম থেকে ট্রেনটা এখানে এসে ওই লাইনের উপরেই 360 ডিগ্রি পুরো বাতাসিয়া লুপে উঠে 360 ডিগ্রি ঘুরে আবার একই পথ দিয়ে ধীরে ধীরে দার্জিলিংয়ের দিকে নেমে যায়। একটা অসাধারণ একটা জায়গা। আর ওই যে ট্রেনটা ঘুরছে হুইসেল দিয়ে দিয়ে, আর এখানে দেখলাম ধোঁয়া উঠছে, মানে কয়লা ইঞ্জিন এই জায়গাটাতে দেখলাম। তো আম উঠছে, উঠলো হুইসেল দিয়ে দিয়ে, তারপরে নেমে যাচ্ছে, খানিকক্ষণ দাঁড়ায় বাতাসিয়া লুপে, আবার নেমে যাচ্ছে। অসাধারণ একটা জায়গা। তাছাড়া এখানে সুন্দর করে ফুলের বাগান করা আছে, বিভিন্ন রকমের পোশাক পরে ফটোও তোলা যায়, অনেক দোকানপাটও আছে। আর আছে মাঝখানে গোর্খা ওয়ার মেমোরিয়াল বলে একটা স্মৃতিসৌধ মতো আছে। গোর্খাতে দার্জিলিংয়ে মানে এই স্বাধীনতার পরে ভারতের জন্য ভারতের সৈন্য বিভাগে যে
যেসব গোর্খা সৈন্যরা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই গোর্খা মেমোরিয়ালের এই স্মৃতিস্তম্ভটা বা স্ট্যাচুটা তৈরি করা হয়েছিল। সব মিলিয়ে খুবই সুন্দর, বাতাসিয়া লুপ জায়গাটা খুবই সুন্দর। আর ওয়েদার ভালো থাকলে তো কথাই নেই, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। খুব সুন্দর একটা জায়গা এবং এটা দার্জিলিংয়ের একটা আকর্ষণীয় দেখার জায়গা। তো বাতাসিয়া লুপ থেকে এবার যাওয়া যাক ঘুম মনাস্ট্রিতে। ঘুম মনাস্ট্রি হচ্ছে দার্জিলিংয়ের সবচেয়ে প্রাচীন তিব্বতী বৌদ্ধ মঠ এবং এটা তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক শাখার অনুসারীরা 1850 সাল নাগাদ এই মনাস্ট্রিটা স্থাপন করেছিলেন। এবং এই ঘুম মনাস্ট্রি, এটা সবাই বলে ঘুম মনাস্ট্রি, কিন্তু এটার আসল নাম হচ্ছে ইগা চেওলিং মঠ। 1850 সালে মঙ্গোলিয়ান জ্যোতিষী এবং উনি বৌদ্ধ সন্ন্যাসীও লামা সেরাপ গ্যাতসো এই মন্দিরটি, মঠটা বা মনাস্ট্রি স্থাপন করেছিলেন। এবং এর মধ্যে যে বুদ্ধ মূর্তি আছে ওটা কিন্তু মাটির তৈরি, মাটির উপরে সোনার জলের প্রলেপ দেওয়া আছে, প্লাস বিভিন্ন রকমের মণিমুক্তও খচিত করা আছে। আর যখন চীন যখন তিব্বতকে আক্রমণ করেছিল তখন কিন্তু অনেক বৌদ্ধ সন্ন্যাসী এখানে এসে, তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসী এখানে এসে মানে এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। তো মনাস্ট্রির ভেতরে যেরকম হয় খুব সুন্দর মানে রং বেরঙের চিত্র করে বুদ্ধের জীবনী মনাস্ট্রির দেওয়ালে লাগানো আছে, মানে ড্রয়িং করা আছে। খুব সুন্দর, মনাস্ট্রির ভেতরটা খুব সুন্দর। আর বৌদ্ধ মূর্তিও অনেক উঁচু, প্রায় 15 ফিট মতো বৌদ্ধ মূর্তির উচ্চতা। এরা বলে, এনাকে বলে মৈত্রেয় বুদ্ধ, মৈত্রেয় বুদ্ধা। আর এই সাইডে যিনি যে মূর্তিটা আছে ইনি হচ্ছেন এখানকার প্রতিষ্ঠাতা। 1905 সাল পর্যন্ত উনি ছিলেন এখানকার, মানে হেড ছিলেন। আর এই বুদ্ধ মূর্তিকে এখানকার মানুষরা বলে, মানে বিভিন্ন জায়গায় মনাস্ট্রিতে বুদ্ধকে বিভিন্ন নামে তো ডাকা হয়, তো এখানে এরা বলে এটা আগামী দিনের বুদ্ধ বা দ্য বুদ্ধা টু কাম, এই নামে ইনি, এই বুদ্ধদেব, এখানকার যে মনাস্ট্রি বুদ্ধদেব পরিচিত। তো বিভিন্ন রকমের পুঁথি, প্রাচীন পুঁথি এখানে রাখা আছে, এদের বৌদ্ধ ধর্মের বিভিন্ন প্রাচীন পুঁথি, যেমন 108 খণ্ডে বিভক্ত বৌদ্ধ শাস্ত্র ক্যাঙ্গার। তাছাড়া আমাদের যে মেঘদূত, সেটাও তিব্বতী ভাষায় হাতে অনুবাদ করে রাখা আছে। বিভিন্ন হাতে অনুবাদ করা পুঁথি এখানে বিভিন্ন রকমের আছে। তাছাড়া বিভিন্ন এদের যে পরপর যারা বৌদ্ধ ধর্মগুরু যারা ছিলেন তাদের সব মূর্তি রাখা আছে, সুন্দর করে সাজানো আছে, প্রদীপ জ্বালা আছে। যেরকম প্রত্যেকটা মনাস্ট্রির সামনে জল দেওয়া থাকে, বিভিন্ন ধর্মগুরুর ফটো থাকে, সেসবও আছে। আর ওই থাঙ্কা সেসবও আছে। খুব সুন্দর সাজানো গোছানো। সত্যি এই মনাস্ট্রিটা খুবই সুন্দর। তবে শান্ত পরিবেশটা আর মনাস্ট্রির নেই। এটা একটা মেন প্লেসে হওয়ার জন্য আর ঘুম স্টেশনে হওয়ার জন্য আর একটা মোস্ট ভিজিটেড প্লেস হওয়ার জন্য এই ঘুম মনাস্ট্রিটা ভেতরে প্রচণ্ড শোরগোল এবং প্রচণ্ড মানে কোলাহল, প্রচুর লোকজন। এখানে একটা বুদ্ধদেবের ফটো নিতে হলে বা ভিডিও নিতে হলে খুব কষ্ট করেই এখানে ফটো ভিডিও নিতে হচ্ছে। মানে মনাস্ট্রির সেই শান্ত ভাবটা এখানে নেই, কিন্তু আসলে দেখার মতো খুব সুন্দর একটা দেখার জায়গা। যতগুলো আমি মনাস্ট্রি দেখলাম দার্জিলিং এসে, তার মধ্যে এই মনাস্ট্রিটা সবচেয়ে বেশি মেনটেন করা, বা শিটংয়েও যা দেখেছি সবচেয়ে বেশি মেনটেন করা। দেওয়ালে সুন্দরভাবে বুদ্ধদেবের জীবনচরিত সুন্দরভাবে মানে এঁকে যেরকম থাকে সুন্দরভাবে আঁকা করা আছে, এবং এগুলো যে মেনটেন হয় তাও বোঝা যাচ্ছে। তো মোটামুটি খুবই সুন্দর একটা জায়গা, এবং এখানে তো অবশ্যই আসতে হবে। দার্জিলিং এলে ঘুম মনাস্ট্রিতে অবশ্যই আসতে হবে। আশা করি আমার সাথে সব জায়গাগুলো নতুন করে ঘুরে দেখতে ভালো লাগলো, আমার নজর দিয়ে, আমার চোখ দিয়ে। আশা করি ভালোভাবে দেখাতে পারলাম, ঘোরাতে পারলাম। তো এইভাবে দেখতে থাকুন, সঙ্গে থাকুন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্টস করবেন কেমন লাগছে আমার সঙ্গে ঘোরা। তো দেখা হচ্ছে আবার। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।